হ্যালো, মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে লেসনটা দেখবো সেই লেসনটার নাম হচ্ছে ম্যানেজিং দ্য ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট। সো সেই টপিকটা যাওয়ার আগে আমরা একটু আগে দেখে নিই যে আমাদের আজকের যে লেসনটা সেই লেসনটার আসলে মেইন অবজেক্টিভগুলো কী কী বা লার্নিং আউটকামগুলো কী। এর আগে আমরা আসলে দেখবো প্রজেক্ট ম্যানেজিং এর ইনফরমেশন সিস্টেমের কিভাবে প্রসেসগুলো জানবো, আহ, কিভাবে করতে হয়, তারপরে যে স্কিল রিকোয়ার্ডগুলো কি কি দরকার সেটা দেখবো অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে অ্যাক্টিভিটিসগুলো কি, কিভাবে ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউশন এবং ক্লোজ ডাউন করতে হয়। তারপরে সেটার মধ্যে থেকে কিভাবে আমরা ক্রিটিক্যাল পাথস, গ্যান্ট চার্ট, নেটওয়ার্ক ডায়াগ্রাম, কিভাবে একটা প্রজেক্টের শিডিউলিং তৈরি করতে হয়, এবং লাস্টের দিকে দেখবো আমরা কিছু ইউটিলিটি কমার্শিয়াল প্রজেক্টের মধ্যে কিছু টুলস আমরা দেখবো। সো দেখি আমরা আসলে লেসন ভিতরে এক এক করে আমরা যাই। তো প্রথমে আমরা দেখি যে প্রজেক্ট ম্যানেজমেন্টের আসলে ইম্পর্টেন্সগুলো আসলে কি, আমরা একটু জেনে নিই। প্রজেক্ট ম্যানেজমেন্টের যে ইম্পর্টেন্সগুলো যদি আমি এক কথায় বলি, যে ইম্পর্টেন্ট যে কাজগুলো সেটাকে বলা হচ্ছে কাস্টমারদের এক্সপেকটেশনের মিটগুলো করানো, এবং সেটা হচ্ছে একটা যে বাজেট, সেই বাজেটটা এবং টাইম কনস্ট্যান্টগুলোকে সেটাকে মানে এম্পাওয়ারলি কমপ্লিটলি এনশিওর করাটা, সেই জিনিসগুলোকে আসলে এনশিওর করার ক্ষেত্রে কাজ করে। একটা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলস আর ডিফিকাল্ট অ্যান্ড ইম্পর্টেন্স টু লার্ন। এটা আসলে এই যে ইনিশিয়ালি আমরা বলি যে এটা সেটার যে স্কিলগুলো বা কাজগুলো, সেই কাজগুলো ইম্পর্টেন্টগুলো খুব ইজিলি লার্ন করা যাবে না, সেটাকে বলা হয় যে একটু ডিফিকাল্টও আছে। তো সেটাই আসলে এনশিওর করার এর ক্ষেত্রে আসলে আমাদের ইম্পর্টেন্সটাকে এনশিওর করার জন্য আমরা জানবো যে প্রজেক্ট ইম্পর্টেন্সগুলো কি। এখন আমরা একটু দেখি যে প্রজেক্টের ক্ষেত্রে যে ডিসাইডিং যে কাজগুলো করে, মানে কোন কোন জায়গাগুলোতে আসলে একটা প্রজেক্টের সিস্টেমের প্রজেক্টগুলোর কোন কোন জায়গায় আমাদের ডিসাইডিং এর জন্য কাজগুলো করতে হয়। তো সেটার মধ্যে এক নম্বরে যেটা হলো যে সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট, এসএসআর, আর একটা হচ্ছে ফিজিবল স্টাডি। মানে একটা সিস্টেমের কি কি রিকোয়ারমেন্টসগুলো বা ক্লায়েন্টের কাছ থেকে কি কি রিকোয়েস্টগুলো আসে, সেই জিনিসগুলো কিভাবে দেওয়া হয়, স্ট্যান্ডার্ড একটা রিকুইজিশন, একটা ফর্ম বা প্রপোজালটা কিভাবে আসতে হয় সেটা নিয়ে কাজ করা। আর একটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি, যেটা নিয়ে আমরা অলরেডি আগে কাজ করে আসছি, যে এটার অপারেশনাল কাজগুলো ফিজিবিলিটি হবে কিনা, ইকোনমিক্যাল হবে কিনা, সেটা নিয়ে স্টাডি করাটা হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডি। একটা এক্সাম্পল এখানে সিস্টেম সার্ভিস রিকোয়েস্টের, যে আমরা কিভাবে এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে যে সেটার ভিতর থেকে কিভাবে রিকুইজিশন দিতে হয় সেটা মেনটেনেন্স করার জন্য, এবং সেটার ভিতরে কন্ট্যাক্ট পারসন, কি প্রবলেম, এবং এটার ভিতরে কি স্টেটমেন্ট এবং কন্ট্যাক্ট ইনফরমেশন, সবগুলো বেসিসের উপর বেসিস করেই সেটাকে একটা রিকোয়েস্ট দেওয়া, সেটাকে আমরা বলতেছি এসএসআর, যেটাকে বলি সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট। সেটা একটা টেমপ্লেট ফলো করে, কোনো কোনো একটা টেমপ্লেট ফলোর মাধ্যমে ইনফরমেশনগুলোকে রিকুইজিশনগুলো দেওয়া হয়। তো এখন আমরা একটু বেসিক কয়েকটা জিনিস একটু জেনে নিতে, ইনফরমেশন সিস্টেম প্রজেক্টের জন্য, ম্যানেজিং এর জন্য কি কি জিনিসগুলো আমাদের একটু জানা লাগবে। একটা হচ্ছে প্রজেক্ট, যেটা হচ্ছে প্রজেক্টটা কি, যেটার ভিতরে আমরা যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো থাকবে, যেটার মধ্যে শুরু থেকে এবং শেষ পর্যন্ত কিছু টাস্ক দেওয়া থাকবে, সেটাকে আমরা শেষ করে কাজগুলো কমপ্লিট করাটাই হচ্ছে একটা প্রজেক্ট, মানে একটা হচ্ছে প্ল্যান্ড। ওকে, তারপর আমি বলছি ম্যানেজমেন্টটা কি, সেই যেটাকে প্রসেস করা, এই কন্ট্রোল প্রসেস বা ইমিটেশন, ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়েশন, তারপর হচ্ছে প্ল্যানিং, এক্সিকিউটিং এবং ক্লোজিং ডাউনের প্রজেক্ট, সেটাকে করছে কি একজন প্রজেক্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজার আসলে কি, সেটা আসলে যেটা লিডারশিপ দেওয়াটা, প্রজেক্টটা কখন কাজ হবে, কখন ডেলিভারি হবে, কোন ফেজে আমরা প্রজেক্টটা আপলোড করব, বা কোন ফেজে আমরা ডেলিভারি দিতে, কখন আমাদের কাজটা শেষ হবে, এটার একটা শুরুটা, প্ল্যানিংটা, এক্সিকিউশনটা, কমপ্লিটলি ক্লোজ ডাউন ব্যাপারটা, এটা কমপ্লিটলি একটা প্রজেক্ট ম্যানেজারের কাজ। ডেলিভারেবল ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রজেক্টের ব্যাপারটা কখন আমাদের শেষ হচ্ছে, কমপ্লিটলি অল সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সেকে এনশিওর করে। তো সেটার জন্য কিছু এই যে কথাগুলো বললাম যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসগুলো এখানে দেওয়া আছে, যে কি কি কাস্টমারের এক্সপেকটেশন, টেকনোলজিক্যাল কি চেঞ্জ আসবে, লাইফ সাইকেলটা এসডিএলসি যেটা মেনটেন করা, চেঞ্জের ব্যাপারটা আসবে, পরে কন্ট্রাক্টার্স বা ভেন্ডরদের সাথে কি রিলেশন, ম্যানেজিং পিপল কীভাবে করতে হবে, ম্যাথোলজিক্যাল টুলসগুলো কোনটা ইউজ করবো, টাইম কনস্ট্যান্ট করতে হবে, ডকুমেন্টেশন কী হবে, এই কমপ্লিটলি সবগুলোই আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের একজন অ্যাক্টিভিটি। সেটাকে আমরা আসলে বলতেছি এক কথা আর্ট অফ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট। ওকে, এখন এতক্ষণ আমরা যে কাজগুলো দেখলাম সেটাকে এনশিওর করার জন্য আমরা এখন দেখবো যে কিভাবে আমরা একটা প্রজেক্টকে শিডিউলিং এর যে কাজগুলো করবো, সেটা করার জন্য আমাদের কি কি কাজগুলোর মাধ্যমে আমাদেরকে প্রজেক্ট শিডিউলিং এর প্ল্যানগুলো করতে হয়। তো সেটার মধ্যে প্রথম যেটা কাজটা সেটা হচ্ছে গ্যান্ট চার্ট, তারপরে নেটওয়ার্ক ডায়াগ্রাম,
পার্ট ক্যালকুলেশন, ক্রিটিক্যাল পাথ দেখবো এবং সেটার জন্য কিছু সফটওয়্যারগুলো ইউজ করে সেটা আমরা দেখবো। সেটার নেবে জ্ঞান চার্টটা আসলে কি, যেটার ভিতরে একটা মানে জ্ঞান চার্টের ভিতরে টাস্কের ডিউরেশন দেওয়া থাকবে, টাইম ওভারল্যাপ দেওয়া থাকবে, স্ল্যাক অফ টাইম দেওয়া থাকবে, ডিউরেশন দেওয়া থাকবে। আর ডায়াগ্রামটা যেটা কি, এটা যদি একটার উপর একটা ডিপেন্ডেন্সি থাকবে, কখন শুরু হবে, একটা বক্স আকারে রিপ্রেজেন্টেশন করে, সেটা আমরা যখন একটা ডায়াগ্রামে যাবো তখন এটা একটু ক্লিয়ার হবে। এটা একটা এক্সাম্পল জ্ঞান চার্টের, যে আমি কোন উইকে এটা যদি আমি একটা টাস্ক ধরি, সেই টাস্কটা 2 উইকে শেষ হবে, আর একটা টাস্ক 2 নম্বর উইক শুরু করে 3 নম্বর উইকে শেষ হবে, একটা টাস্ক 2 নম্বর উইক শেষ করে 4 নম্বর উইকে শেষ হবে। তার মানে কোন উইকে কোন টাস্কটা শুরু হবে এবং শেষ হবে কখন, এটার যে রিপ্রেজেন্টেশনটা সেটাকে আমরা আসলে বলতেছি জ্ঞান চার্ট। এই জ্ঞান চার্টের মধ্যে দিয়ে আমরা যখন টাইম ডিউরেশনের ক্যালকুলেশনটা, সেটার জন্য 4টা ভ্যালু দেওয়া থাকবে। সেই ভ্যালুগুলোর ভিতরে একটা অপটিমিস্টিক ভ্যালু, পেমিস্টিক ভ্যালু, আর হচ্ছে রিয়েলিস্টিক ভ্যালু। তো সেইগুলোর মাধ্যমে আমরা এস্টিমেটেড টাইম বের করবো। তো সেই এস্টিমেটেড টাইম এর ফর্মুলা হচ্ছে ও প্লাস 4r প্লাস পি ডিভাইডেড বাই 6। তো এই ফর্মুলাগুলোর মাধ্যমে আমি এস্টিমেটেড টাইম বের করে নেব। সেটাই এখানে দেওয়া আছে। এরকম প্রত্যেকটা অ্যাক্টিভিটি দেওয়া থাকবে পার্ট চার্টের জন্য। সেই প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য উইক অনুসারে অস্টিমেটিক, রিয়েলিস্টিক, পেমিস্টিক, এই 3টা ভ্যালু দেওয়া থাকবে। সেখান থেকে আমি এক্সপেক্টেড টাইম বের করে নেব। সেই এক্সপেক্টেড টাইমের উপর বেসিস করে আমি এই রিকোয়ারমেন্টস কালেকশনের ক্ষেত্রে 5 উইকস, স্ক্রিনিং এর ডিজাইনিং এর 6 উইক, এই অনুসারে আমরা কাজগুলো করা। এই ক্যালকুলেশনের ব্যাপারটা বের হচ্ছে এই 3টা প্যারামিটারের উপর বেসিস করে। তো এটা যখন আমি বের করতে যাবো তখন আমার এখানে দুটো জিনিস ক্যালকুলেশনে আমার আনতে হবে, ক্রিটিক্যাল পাথ এবং স্ল্যাক অফ টাইম। ক্রিটিক্যাল পাথটা হচ্ছে যে বলা হচ্ছে যে শর্টেস্ট টাইম, মানে আমরা খুব একটা প্রজেক্টের শুরু থেকে এবং শেষ পর্যন্ত সবচেয়ে কম সময়ে আমি প্রজেক্টটাকে কাজ কমপ্লিট করতে পারছি, এবং কম সময়ে এবং সবচেয়ে শর্ট পাথের মাধ্যমে, সেটাই আমরা বের করব। আর স্ল্যাক টাইম হচ্ছে যে আমি কোনো একটা কাজ আমি শুরু করতেছি, কোনো ডিলে উইদাউট ডিলে আমি কোনো একটা কাজ শেষ করতে পারছি। যেমন আমি বলি যে 4 উইক দেওয়া ছিল, আমি 4 উইকেই কাজটা আমি শেষ করতে পেরেছি। সেই যে টাইমটা, সেটাকে আমরা বলতেছি কোনো ডিলে, উইদাউট ডিলে যে কাজটা শেষ হবে, সেটাকে আমরা বলতেছি স্ল্যাক টাইম। এটা এখানে তার একটা এক্সাম্পল যদি দেওয়া হতে, আমি যদি বলি 1 থেকে 8-এ যাওয়ার জন্য আমার কোন একটা পাথ 1, 2, 4, 5 একটা 5, 8 একটা পাথ হইতে পারে। আবার বলি 1, 3, 4, 5, 8 একটা পাথ হইতে পারে। তো কোন পাথের মাধ্যমে আমি সেটাকে ক্রিটিক্যাল পাথ বের করতে পারবো, সেটা আসলে বের করার জন্য আমরা এক্সাম্পলটা যখন যাব তখন সেটাকে আরো ক্লিয়ার করবো। এখানে ক্রিটিক্যাল পাথের যে এলিমেন্টসগুলো থাকে, একটা অ্যাক্টিভিটি থাকবে, ইভেন্ট থাকবে, নেটওয়ার্ক থাকবে। সেই অ্যাক্টিভিটিগুলো, ইভেন্টগুলো আমি যদি বলি যে মানে কোন কাজটা করতেছে, কোন মানে এলিমেন্টস গুলো আসলে কি কি হইতে পারে, কোন কোন এলিমেন্টস এর উপর আমার কাজগুলো হচ্ছে, অ্যাক্টিভিটি গুলো হচ্ছে। আর ইভেন্ট গুলো হচ্ছে যেটা আমি বলি যে আমার কোন অ্যাক্টিভিটিসটা, এই অ্যাক্টিভিটিস, এই একটা অ্যাক্টিভিটিস, এই একটা অ্যাক্টিভিটিস। আর এই মাঝখানে আমি যেটা বললাম, নেটওয়ার্ক পুরো সিস্টেমটাকে আমি আসলে বলতেছি একটা নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কটাকে আমি এখানে কমপ্লিটলি করার জন্য যে পার্টটা বের করবো, সেই পার্টটাই হবে আমার জন্য ক্রিটিক্যাল পাথ বা শর্টেস্ট পাথ। এখানে আরো 4টা প্যারামিটার আমি দেখবো। সেটা একটা অ্যাক্টিভিটি, আমি যদি বলি সি নামক একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে, সেখানে আমি 4টা প্যারামিটার দেখবো। সেই প্রথম যেটা প্যারামিটার, সেটা আমি যদি বলি 5 এবং 4, 9। তার মানে এই সি এর জন্য 4 উইক দেওয়া ছিল, 5 নম্বর উইকে শুরু করছে, 9 নম্বর উইকে কাজ শেষ করেছে। এখানে 5টাকে আমরা বলবো আর্লিয়েস্ট স্টার্টিং টাইম এবং 9 নম্বরটা বলবো আর্লিয়েস্ট ফিনিশিং টাইম। ওকে। আবার যখন এটা ব্যাক করার জন্য আমি স্ট্র্যাটেজি চেক করব, তখন আমি ধরবো এই 4 উইকের ভিতরে 8 নম্বর উইকে শুরু করেছিল, 12 নম্বর উইকে আমার শেষ করেছে। এর জন্য তখন এটাকে আমরা বলতেছি লেটেস্ট স্টার্টিং টাইম এবং লেটেস্ট ফিনিশ টাইম। এটা যখন আমি স্ল্যাক অফ টাইম বের করতে যাবো, তখন এটাকে আমার কাজে দিবি। তো এটার আমাদের নেটওয়ার্কের ভিতরে যখন আমি কোনো একটা পাথ ইউজ করব, অনেক সময় ডামি পাথের ব্যবহার প্রয়োজনটা আসবে। সেই ডামি পাথটাকে আমি ডটেড লাইন দ্বারা রিপ্রেজেন্ট করব। যখন আমি যদি বলি যে এ এবং বি নিয়ে সি নিয়ে ডি একটা পাথ যাবে, তখন এইখানে কিন্তু একের সাথে 2 ডিরেক্টলি কোনো কানেকশন নাই। তখন আমি একটা কানেকশন তৈরি করে ডামি একটা পাথ চুজ করে তারপর আমি এখানে যাবো। আমি হতে পারে যে ডি নামক পাথটা যাবে সি থেকে, শেষ, নো প্রবলেম। বাট এই ডি নামক পাথটা যাবে এ এবং সি এর থ্রুতে, তাহলে কি এ কাজটা এখানে এসে কানেক্ট হওয়া লাগবে, দেন সিতে আসা লাগবে, তারপরে ডিতে যাওয়া লাগবে। এই জন্য আমি এটাকে ডামি পাথ ইউজ করবো। আর ডামি পাথের কোনো অ্যাক্টিভিটিস বা ভ্যালু দেওয়া থাকবে না, এই জন্য এটাকে আমরা ডিনোট করা হবে 0 দ্বারা। সেটা এখানে বলে দেওয়া হচ্ছে যে ডামি পাথটা ইউজ করবো নেটওয়ার্কের ভিতরে, এবং সেটার অ্যাক্টিভিটিসের জন্য আমরা অ্যাক্টিভিটিস ইউজ করবো, এবং সেটার জন্য 0 কম্পিটিশনের মাধ্যমে আমরা ইউজ করবো।
এটা একটা আমি একটা রিয়েল একটা এক্সাম্পলে চলে আসছি। এরকম একটা সিনারিও দেওয়া থাকবে যে দ্য ফলোইং টেবিল শোজ লিস্ট অ্যাক্টিভিটিস, টাস্ক, ইন্ডিপেন্ডেন্স, ইন্টারডিপেন্ডেন্স দিয়ে টাস্কগুলো দেওয়া আছে এবং এখানে টোটাল 11টা টাস্ক দেওয়া আছে, দিয়ে বলে দেওয়া হচ্ছে যে টোটাল টাস্কটা আসলে কত লাগবে এই টাস্কগুলোর জন্য, এই ডিপেন্ডেন্সি দেওয়া আছে এবং প্রত্যেকটা টাস্কের জন্য আমার এখানে 4 উইক, এর জন্য 4 উইক, বি এর জন্য 2 উইক, এরকম ভাবে সবগুলো মিলে টোটাল আমি ক্যালকুলেশন করলে এখানে টোটাল আমাকে বলবে 39 উইক দেওয়া আছে। একজন প্রজেক্ট ম্যানেজার অথবা সিস্টেম অ্যানালিস্ট, প্রজেক্ট ম্যানেজার যদি কাজটা নিয়ে এসে ওই কোম্পানির সিস্টেম অ্যানালিস্টকে দিয়ে দেওয়া হয় যে এই কাজটা টোটাল 39 সপ্তাহ দেওয়া আছে, তাহলে আমাদের পার্সপেক্টিভে এটা আসলে অ্যাজ এ সিস্টেম অ্যানালিস্ট উনি তার নলেজ দিয়ে বের করার চেষ্টা করবে যে আসলে আমাদের 39 ঘন্টা আমাদের কাজটা লাগবে কিনা। তো সেই 39 ঘন্টার কাজটাকেই আমি বের করার চেষ্টা করবো যে গ্যান্ট চার্ট এবং পার্ট চার্টের ভিতর দিয়ে যে আমি আসলে আমাদের 39 সপ্তাহ আসলে লাগবে কিনা। তো সেই কাজটাকে আমরা বের করার জন্য দেখবো যে কিভাবে গ্যান্ট চার্ট ব্যবহার করে, পার্ট চার্ট অথবা কোনো কোনো জায়গায় নেটওয়ার্ক ডায়াগ্রাম বলা হয়, তারপর আমরা বের করবো ক্রিটিক্যাল পাথ এবং ক্রিটিক্যাল ফেল। ওকে, তো এইটার জন্য প্রথম যে কাজটা এইরকম ভাবে সিনারিওটাই আসলে দেওয়া থাকবে, এই সিনারিও থেকে আমাদের এই দুইটা কাজ বের করা লাগবে। তো প্রথমে আমি আসি গ্যান্ট চার্ট। গ্যান্ট চার্টটার জন্য আমি এখানে যদি আমি আসি, গ্যান্ট চার্টের এখানে বক্স আকারে রিপ্রেজেন্ট করা হবে। আমি এটাকে বলতেছি টাস্কগুলো আর এটাকে আমি বলতেছি উইকগুলো। ওকে, সেই উইকগুলোকে আমি যদি এখানে রিপ্রেজেন্ট করি তাহলে এই জন্য বলা হচ্ছে এ নামক একটা টাস্ক, সে একেবারে শুরু হচ্ছে 0 থেকে, তার জন্য কোনো সে কারোর উপর ডিপেন্ডেন্সি ছিল না, 0 এই জন্য, এবং এটা দেওয়া হচ্ছে 4 উইক। তো এই জন্য আমি বললাম এটা 0 থেকে শুরু হচ্ছে এবং এটা হচ্ছে 4 উইক। ওকে, তারপরে বিটা শুরু হচ্ছে এর পর থেকে, মানে এ কাজ শেষ হবে তারপরে বি শুরু হবে এবং এটার জন্য দেওয়া আছে 2 উইক। সেটাই করা হচ্ছে যে বি কাজটা এর উপর ডিপেন্ডেন্স, মানে এই কাজটা শেষ হলে বি কাজটা শুরু হবে এবং এটা দেওয়া আছে 2 উইক। সি কাজটা এটা বলা হচ্ছে যে এর উপর ডিপেন্ডেন্স এবং এটা হচ্ছে 1 উইক। এই জন্য আমি দেখলাম যে এর পরে শুরু হচ্ছে আবার সি এবং সেটার জন্য 1 উইক। ডি বলা হচ্ছে ডি এবং সি থেকে, দেখো এখানে বি দেওয়া হচ্ছে 2 উইক এবং সি দেওয়া আছে 1 উইক। তাহলে এই দুটা বলতে হচ্ছে যে বি এবং সি শেষ হলে ডি শুরু হবে। তাহলে আমি যদি এটা থেকে শুরু করে দিই তাহলে কিন্তু এই কাজটা তখনও কমপ্লিট হবে না, আর এটা থেকে শুরু করে সি কাজটা কিন্তু প্যারালি তখন শেষ হয়ে যাবে। এই জন্য দুইটা কাজ যখন একই সময় শুরু হয় এবং অথবা আগে পরে হইতে পারে, বাট এই দুইটার উপর ডিপেন্ডেন্স হয়ে পরে একটা কাজ করতে হয়, এই জন্য যেটা ম্যাক্সিমাম সেটাকে ধরলে তাহলে ছোট কাজটা তখন প্যারালি শেষ হয়ে যায়। সেই কাজটা এই জন্য বলা হচ্ছে ডি নামক কাজটা আমি বি এর পর থেকে শুরু করতে পারি। তো সেই জন্য যে এই কাজটাই আসলে তখন আমাদের জন্য কাজ করার ক্ষেত্রে বা মানে একটু মানে ট্যাক্স লেগে যায়, সেটাই আমি তখন ক্লিয়ার করে বলে নিচ্ছি যে দুইটা কাজ যখন একই সময় শুরু হবে এবং যদি একই সময়ে বা আগে পরে হইতে পারে, বাট তাদের উপর ডিপেন্ডেন্স হয়ে পরের অ্যাক্টিভিটিসটা আসতেছে, তখন আমাকে ধরতে হবে যে ম্যাক্সিমাম যেটা সেটাকে আমি নিয়ে মুভ করবো। ওকে, এই জন্য আমি ডি কাজটা শুরু করলাম কার কাছ থেকে, ডি এর পর থেকে। ওকে, তারপরে ই এর কাজটা বলতেছি ডি এর পর থেকে, ই এর কাজটা ডি এর পর থেকে 2, তারপরে এফ এর কাজটা ই এর পর থেকে, এফ এর কাজটা ই এর পর থেকে, জি এর কাজটা আবার ই থেকে, তো জি এর কাজটা আবার ই থেকে 1 উইক। তারপরে এইচটা বলতেছে এফ এর পরে, এইচটা পড়তেছে এফ এর পরে 7 উইক। আইটা বলতেছে জি এর পরে, আইটা বলতেছে জি এর পরে 3 উইক। যেটা বলতেছে আই এর পরে, যেটা বলতেছে আই এর পরে 2 উইক। কেটা বলতেছে এইচ এবং জে, কে এইচ এবং জে এই দুইটা দেখো এখানে 7 উইক হয়ে এখানে চলে গেছে আর এইখানে মাত্র বসে আছে সে। তার মানে আমি যদি এই 7 উইক পর্যন্ত বসে থাকি তাহলে এই কাজটা প্যারালালি শেষ হয়ে যাবে। এই জন্য আমি কেটাকে ধরতেছি এইচ এর পরে, এরপরে এল পড়তেছে কোথেকে, কে এর পর থেকে, এলটা শুরু হলো কে এর পর থেকে। তো এই ডায়াগ্রামটার রিপ্রেজেন্টেশনটাকেই আমরা আসলে বলতেছি জ্ঞান চার্ট। এখন এই জ্ঞান চার্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আসলে আমার কত উইক আসলে লাগছে। আমি যদি একটা ড্রাফট একটা আলোচনা করি জ্ঞান চার্টের মাধ্যমে যে আমার ক্লিয়ার আইডিয়া চলে আসবে তা কিন্তু না, কারণ পরে হচ্ছে নাকি আমার পার্ট চার্টের মাধ্যমে সেটাকে আমি বের করার চেষ্টা করবো। এখন আমি যদি বলি যে এই জায়গার থেকে শুরু করে যেই উইকগুলো আমার ম্যাক্সিমাম লাগছে, 4 উইক, 2 উইক, কারণ এটা হয় আবার 5 উইক, তারপর আবার 2 উইক, আর এই 2 উইকের ভিতরে এই 5 ধরলে আমার এটা শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমি 5 ধরলাম। তারপরে আমি যদি 7 ধরি তাহলে এটা এবং এটা শেষ হয়ে যাচ্ছে 7, তারপরে 2, তারপরে 5। তাহলে আমি এখানে যদি যোগ করে ফেলি 5, 2, 7, 4, 14, 14, 5, 19, 19, 20, 21, 21, 5, 26, 26, 27, 28, 28, 4, 32। তার মানে আমার আসলে এখানে 32 উইক লাগতেছে আর এখানে দেওয়া ছিল আমার 39 উইক। দেখি আমি এবার পার্ট চার্টের মাধ্যমে বের করার চেষ্টা করি। পার্ট চার্টে এখানে আরেকটু ক্লিয়ারলি ভেবে যে আমরা যখন যে কাজটা শুরু করবো এটা একেবারে শুরু থেকে শুরু করবো 0 পার্ট থেকে।
জিরো ইনিশিয়াল স্টেজ। ওকে, জিরো থেকে যখন আমি শুরু করতেছি, 1 নাম্বার টাস্ক আমি নাম্বারগুলো দিয়ে রিপ্রেজেন্ট করবো। যখন যে অ্যাক্টিভিটিসটাতে যাব এগুলোকে নাম্বার দ্বারা ডিনোট করাবো, এবং 1 নাম্বার থেকে যখন অন্য একটা পাতে যাব তখন আমি 2 নাম্বার 3 নাম্বার এইভাবে সিকুয়েন্সিয়ালি আমি যখন আমার যেটা সামনে আসবে সেটাকে আমি 1 নাম্বার মানে পরেরটাকে নাম্বারিং হিসেবে আমি ধরবো। এই আমি ধরতেছি 1 নাম্বার টাস্ক, এবং দেখো এটা সেই কারো থেকে শুরু করা নয়, জিরো থেকে শুরু করা হচ্ছে। এই জন্য আমি জিরো থেকে 1 নাম্বারে টাস্ক গেলাম, এবং এটার জন্য দেওয়া হচ্ছে 4 সপ্তাহ। এক। ওকে, এবার আমি আসি বি। বিটা বলতেছে কার পর থেকে এ এর পর থেকে। এই জন্য এই যে বি এর কাজটা এ শেষ হয়েছে, তারপরে এই যে বি এর কাজটা আমি শুরু করলাম। তার মানে বি এর কাজটা কত, 2। ওকে, এরপর আবার সি। সি এও বলতেছে কি এ এর পর থেকে। তো এটা ছিল এই পর্যন্ত আমার কাজ ছিল এ এর, এই জন্য আমি এখানে বি যেতে পারি, তাহলে আমার বিটা আবার এখানে সিও যেতে পারি। তার মানে কারণ এই পর্যন্ত আমার এ এর কাজ শেষ হয়েছে, এই জন্য সি হচ্ছে একই। এবার আমি আসি ডি। ডিটা বলতেছে বি এবং সির উপর ডিপেন্ডেন্ট। এখন আমি এই জায়গায় কিন্তু একটু আমি মুভ করে আসি, যখন ডি মুভ করছে এবং বি এবং সি একই সময় শুরু করছে, কিন্তু আমি পরবর্তীতে মুভ করছি কার কাছ থেকে, বি এর কাছ থেকে, কারণ সিটা তখন আমি ইগনোর করে গেছি, বিকজ সি বি এর উইকটা যদি আমি ওয়েট করি তাহলে সি এর কাজটাও প্যারালালি শেষ হয়ে যায়। আর এই কারণে আমি এই কাজটাও যে প্যারালালি অফ হয়েছিল তা কিন্তু না, এই কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো সেই কাজটাকেই এই যে সি এর যে কাজটা, এটাকে আমি এখানে ডামি একটা ভ্যালু পাথ ইউজ করলাম, ডট ডট দিয়ে এই দুইয়ের সাথে কানেক্ট করলাম, তারপরে আমি ডি মুভ করলাম। তার কারণ হচ্ছে কি ডি বলতেছে বি এবং সি, তার মানে এই সিটাকেও আমাকে কমপ্লিট করে নিতে হবে বিকজ অফ ডামি পাথ ইউজ করে, বেসড অন কি ডামি পাথ। এই জন্য এখানে তো আমার ডিরেক্টলি কোনো কানেকশন দেওয়া যাবে না, কারণ আমার এখানে কোনো উইক দেওয়া নাই। এই জন্য আমি সির জন্য একটা ডামি পাথ ইউজ করলাম, এবং এটা হচ্ছে কিন্তু জিরো উইক। তারপরে এখান থেকে আমি মুভ করলাম এই জায়গায় ডি। তো সেটাই দেওয়া আছে, ডি মুভ করলাম কত, 5 উইক বি এবং সি থেকে, বি এবং সি থেকে। ওকে, তারপরে ই মুভ করলাম থেকে, ডি থেকে। ই মুভ করলাম ডি থেকে। ওকে, এফ এফ মুভ করলাম ই থেকে। এফ মুভ করলাম ই থেকে 5 উইক। জি মুভ করলাম ই থেকে, আবার এই যে জিটা মুভ করলাম এই ই থেকে, এফও গেল, আবার ই থেকে জিও গেল। ওকে, তারপরে এইচ মুভ করলাম এফ থেকে, আবার এই যে এখানে এইচ মুভ করলাম এফ থেকে। ওকে, তারপরে আই মুভ করলাম জি থেকে, এই যে আই মুভ করলাম জি থেকে কত, 3 উইক। জে মুভ করলাম আই থেকে, জে মুভ করলাম আই থেকে 2 উইক। তারপরে আমি আসি কে। এখন আবার আমার এখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার, ওই যে এই জায়গায় আসছি যে কেটা মুভ করবে এইচ এবং জে। তার মানে এইখান থেকে যখন আমি মুভ করতেছিলাম, আসলে মুভ করছিলাম থেকে এই দুইটার উপর ডিপেন্ডেন্সি যখন হয়ে কে মুভ করতেছিল, তখন কিন্তু আমি শুরু করছিলাম কার পর থেকে, যে এইচ এর পর থেকে। তো এই জন্য আমি এটাকে আমি ডামি পাথ হিসেবে এইচ এর সাথে কানেক্ট করাবো, তারপরে আমি মুভ করবো কে। তো সেটাই আমি বললাম কে এর কত, 2 উইক। অথবা আমি যদি আমি এখানে আরেকটু অন্যভাবে যদি বলি যে আমি এখানে একটা পাত আসছে, এখানে একটা পাত আসছে, তাহলে আমি পরের পাতটা মুভ করবো কি এখান থেকে না এখান থেকে। আমি এখানে যদি ক্যালকুলেশন করি, এই দুই পাতে আমার আসছে কত, 5 আর 7 12, আর এই পাতে আসছে কত, এই পাতে আসছে 1 আর 3 4 আর 2 6, তাহলে এই 6 আর এদিকে 12, আমার যেটা ম্যাক্সিমাম সেটা নিয়ে আমি মুভ করবো। এই জন্য আমি এটাকে নিয়ে মুভ করলাম। তাই এই জন্য আমি পরে দেখলাম কে পর থেকে এইচ থেকে, আর এল আবার থেকে আসলো, এল আবার আসলো কে থেকে শেষ। এই যে রিপ্রেজেন্টেশনটা, এটাকে আমাদের কাজ, পরের যে কাজটা সেটা হলো নেটওয়ার্ক ডায়াগ্রামের কাজ শেষ। এটুকু পর্যন্তই, যে পাথগুলোকে দেখায় এই অনুসারে মুভ করানো, ডায়াগ্রাম আকারে রিপ্রেজেন্ট করানোটাকে আমি বলতেছি পার্ট চার্ট। এখন আমার যে পরের কাজটা সেটাকে আমি বলবো ক্রিটিক্যাল পাথ এবং ক্রিটিক্যাল ভ্যালু বের করার জন্য। তো সেটাকে আমি বের করার জন্য আমি একটু দুইটা জায়গায় প্রত্যেকটা অ্যাক্টিভিটিজের উপরে একটা ক্যালকুলেশন দেখাচ্ছি, নিচে একটা ক্যালকুলেশন দেখাচ্ছি। উপরের ক্যালকুলেশনটা দেখাচ্ছি জিরো থেকে আমি এই পর্যন্ত মুভ করার জন্য, আবার নিচের যে ক্যালকুলেশন দেখাচ্ছি এইখান থেকে নিচে ব্যাকওয়ার্ড, মানে ফরওয়ার্ডে যাবো এক ক্যালকুলেশন, ব্যাকওয়ার্ডে যাবো আরেক ক্যালকুলেশন। ফরওয়ার্ডেরটা উপরেরটা, ব্যাকওয়ার্ডেরটা নিচেরটা। ওকে, আমি এখন যদি বলি জিরো থেকে একে যাওয়ার জন্য আমার এখানে 4 উইক দেওয়া ছিল, এই জন্য বলা জিরো, এর জন্য 4 উইক, টোটাল 4। ওকে, এইখানে আসলাম। এবার এটার জন্য এই পর্যন্ত আমার 4 উইক গেল, আর বি এর জন্য দেওয়া আছে 2, টোটাল 6। ওকে, এইবার আমি আসি এখানে, এই জায়গায় আসছিল 4 সি এর জন্য 1 5, আর এখানে 5, আর এখানে কত, 0 আর 1 0। তো এখানে চলে আসছে 5, আর এখানে হচ্ছে 6, তাহলে আমি যেটা ম্যাক্সিমাম সেটা নিয়ে মুভ করছি, সেটা কত, 6। তো 6, এটার জন্য 5, এখানে 11, আবার এখানে 11 2 13।
এখানে আবার আসার পরে 13, এটার জন্য 5, টোটাল 18, 18, 7, 25। ওকে, এই জায়গায় আমি আপাতত স্টপ থাকি, কারণ আমার এখানে মুভ করার জন্য 2টা পাত আসবে। এখানে যখন আসতেছি, এখানে চলে আসতেছে কত, মানে 11, 11 আর একে, মানে এখানে যদি আমি আসি কত, ওকে, এখানে তাহলে আসলাম আমার 13, 13 আর একে 14, 14 3 17, 17 আর 2 19। তো এইখানে এই পাতে আসছে আমার 19 আর এই পাতে আসছে 25। তো আমি যেটা 25 সেটা নিয়ে মুভ করতেছি। 25 আর 2 27, 27 আর 2 5 32। তো আমার এই পর্যন্ত আমার আসছে 32। এটা গেল আমার সামনের দিকে মুভ করাটা, ফরওয়ার্ড ট্র্যাকিং। এখন আমি ব্যাক ট্র্যাক করবো। ব্যাক ট্র্যাক যদি আমি করি তাহলে কি করা লাগবে, আমার এই 32 নিয়ে আমি মুভ করি, 32, 5, এখানে 27, তারপরে 27 আর 2 25। এখন আমি এইখান থেকে যখন আমি মুভ করব, যেই ভ্যালুটা আমার মানে ছোটটা আসছে সেটাকে নিয়ে আমি মুভ করবো। কারণ আমি যদি এখানে 25 নিয়ে মুভ করি তাহলে এখানে 25 0 25, আর এখানে আবার 25 3 23, 23 3 কত 20, 20 1 19। ওকে, এই পর্যন্ত আসলাম। আর এখানে এসে আমি 25 7 18, 18 5 13। এখন এই জায়গায় ব্যাপারগুলো যখন আমি ব্যাক ট্র্যাক করবো, একটা আসতেছে 19, একটা আসতেছে 13। এইখানে যখন আমি ব্যাক করব তখন আমি ছোটটা নিয়ে মুভ করবো, কারণ ছোটটা নিয়ে মুভ না করলে আমার এখানে কোনো অবস্থাতে এটা মিলার কোনো সুযোগ থাকবে না। ছোটটা নিয়ে যদি আমি মুভ করি তাহলে এখানে আসতেছে কত, 13, 13 2 11, তারপরে 11 6 5। একইভাবে আমি যদি এখানে 6 নিয়ে মুভ করি এটা মিলবে না, এই জন্য 6 2 4 4 4 0। তার মানে আমার মেইন যে লাইনটা বুঝেই যাচ্ছে এখানে 0 1 2 4 5 6, তারপরে কত 8 11 12। তো সেটাই হচ্ছে 0 1 2 4 5 6 8 11 12। এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পাথ। আর এটার জন্য যে ভ্যালুগুলো বা লাগতেছে সেটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল ভ্যালু। সেটার জন্য কত, এখানে লাগতেছে 4, এখানে লাগতেছে 2 5 2 5 7 2 5। তো সেটাই হচ্ছে 4 2 5 2 5 7 2 5। এটা মানে হচ্ছে টোটাল 32। এটাকে আমরা আসলে বলতেছি ক্রিটিক্যাল ভ্যালু। আর যেই পাতের মাধ্যমে বের হচ্ছে সেটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল পাথ। এটা গেল আমার একটা সলিউশন। এখানে আমি আবার আরো একটা সলিউশন একই রকমেরই, পুরো জিনিসটাকে একই রকমেরই মিন করাইছি। এখানেও একইভাবে জাস্ট আমি ক্রিটিক্যাল পাথটাকে আমি যখন বের করছি তখন আমি একটু কালারিং দিয়ে দিছি। একইভাবে 0 3 5 6 7 9 10। আর সেটার জন্য টোটাল আমার লাগছে কত, 46 উইক। আর এটার জন্য আমার অনেক উইক লাগছিল, 10 5 12 15 15 14 29 35 39 49 53 53 9 62 72 উইক দেওয়া ছিল। আর আমার লাগছে মাত্র 46। সো এটার মাধ্যমে প্রজেক্টটা দেওয়া ছিল 72 উইক, মাত্র আমার লাগছে 46 উইক। তো এটাও একই ওয়েতেই আমরা সলিউশন করব। এটাও আর একটা এক্সাম্পল, এটাও একই অবস্থা। এখানেও দেওয়া ছিল আমার কত উইক, মানে আমারটা মাত্র 21 উইকের মধ্যে শেষ হয়ে গেছে। 3 5 8 8 7 15 15 আর 23 23 5 23 5 28 28 28 5 33 33 4 37 37 5 42 42 48 4 52। টোটাল আমার দেওয়া ছিল 52, বাট এখানে আমার 21 উইকের মধ্যে আমার কাজ শেষ হয়ে গেছে। তো এই 21 উইকের ভিতরে আমার কাজটা যখন কমপ্লিট হয়ে গেছে সেটাকে আমরা বলতেছি আসলে 21 উইকের ভিতরে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে, অথচ আমার দেওয়া ছিল মাত্র 21 উইক। তো সেটাকে আমরা আসলে জ্ঞান চার্টের মাধ্যমে, পার চার্টের মাধ্যমে আমরা প্রকাশ করালাম যে আমাদের আসলে কত উইক লাগতেছে। তো এতটুকু পর্যন্তই আমাদের আজকের লেসন ছিল, জ্ঞান চার্ট, নেটওয়ার্ক ডায়াগ্রাম এবং পার চার্ট। সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকুন।